আপনারা দেখছেন একুশে টেলিভিশন। কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র মামলায় 14 জঙ্গির মৃত্যুদণ্ড, ফায়ারিং স্কোয়াডে কার্যকরের আদেশ। ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং ঢাকায় ট্রানজিট শক্তিশালী করতে চায় নেপাল, চালু হচ্ছে BBIN। 9 মাসে সর্বোচ্চ শনাক্ত 3,500, আরও 18 মৃত্যু, দৈনন্দিন সংক্রমণ 13% ছাড়ালো। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাতের 21 সংবাদে, সাথে আছে আমি রোমানা আমিন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। 2 দশক আগে কোটালীপাড়ায় বোমা পুঁতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রের মাধ্যমে সরকার উৎখাত ও রাষ্ট্রদ্রোহ মামলায় 14 জঙ্গির ফাঁসির রায় দিয়েছেন আদালত। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক মঙ্গলবার এই রায় ঘোষণা করেন। রায়ে প্রত্যেকের মৃত্যুদণ্ড ফায়ারিং স্কোয়াডে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আহমেদ বাবু। 2000 সালের 22 জুলাই গোপালগঞ্জের কোটালীপাড়ায় শেখ লুৎফর রহমান সরকারি আদর্শ কলেজ প্রাঙ্গণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা প্যান্ডেল তৈরির সময় শক্তিশালী একটি বোমা পাওয়া যায়। সেনাবাহিনীর একটি দল মাটি খুঁড়ে 76 কেজি ওজনের বোমা উদ্ধার করে। পরদিন 23 জুলাই 40 কেজি ওজনের আরও একটি বোমা উদ্ধার করা হয়। ঘটনার পর কোটালীপাড়া থানায় শেখ হাসিনাকে হত্যাচেষ্টা, হত্যার ষড়যন্ত্র ও রাষ্ট্রদ্রোহ এবং বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে 3টি মামলা করে পুলিশ। এরই মধ্যে হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের হওয়া মামলার রায় হয়েছে। মঙ্গলবার ষড়যন্ত্র ও রাষ্ট্রদ্রোহ মামলার রায় দিলেন আদালত। নির্বাচিত সরকারকে উৎখাত করা এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করা এবং রাষ্ট্রের বৈধ সরকারকে উৎখাত করার ষড়যন্ত্রের মামলা তিনি আজকে প্রমাণিত হয়। তিনি 14 জন আসামিকে 121 এবং 34 এবং 109 দ্বারা দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার মাধ্যমেই এ ধরনের নৃশংস ও ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব। ফায়ারিং স্কোয়াডের কথা আদালতে উল্লেখ করেছেন। তিনি তার সাথে আরও উল্লেখ করেছেন বাংলাদেশের বিধি মোতাবেক, প্রচলিত বিধি মোতাবেক, মহামান্য হাইকোর্টের এবং মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক ফাঁসিতে ঝুলিয়ে রায় কার্যকর করার জন্য তিনি নির্দেশ দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত 14 আসামির সবাই নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামীর সদস্য। এদের মধ্যে 5 জন পলাতক। ফুজি এবং হরকাতুল জিহাদ শহর তেহরিক। এর আগে কারাগারে থাকা আসামিদের আদালতে হাজির করা হয়। সকাল থেকেই আদালত এলাকার নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা করে পুলিশ। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী ডক্টর লোটে শেরিং। শ্রদ্ধা জানানোর পর সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এরপর স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন ভুটানের প্রধানমন্ত্রী। স্মারক বইতে সই করেন তিনি। এর আগে একটি বিশেষ ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে 21 বার তোপধ্বনির মাধ্যমে স্বাগত জানানো হয়। এ সময় গার্ড অফ অনার প্রদান করে 3 বাহিনীর একটি চৌকস দল সফরে মুজিব চিরন্তন আয়োজনের অংশ নেওয়ার পাশাপাশি দ্বিপাক্ষিক বৈঠক করবেন ডক্টর লোটে শেরিং। যোগাযোগে দক্ষিণ পূর্ব এশিয়ার একটি মডেল হাব হতে একসাথে কাজ করতে চায় বাংলাদেশ ও নেপাল। এরই অংশ হিসেবে প্রাথমিকভাবে আপাতত ভুটান ছাড়াই BBIN চালু করতে সম্মত 2 দেশ। চট্টগ্রাম আর মংলা বন্দর ব্যবহার ছাড়াও নৌপথে পণ্য পরিবহনে অনুমতি চায় নেপাল। ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, রোহিঙ্গা প্রত্যাবাসনের বিভিন্ন উদ্যোগে সমর্থন চেয়েছে বাংলাদেশ। রিপোর্ট আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। প্রতিবেশী দেশ নেপাল। দেশটিতে বাংলাদেশি পণ্যের চাহিদা আকাশচুম্বী। বাণিজ্যের সম্ভাবনা বড় বাধা হলেও সরাসরি কোনো সীমান্ত নেই
দেশটির সাথে। অবস্থার উত্তরণে মানুষের সাথে মানুষের যোগাযোগ ও পণ্য পরিবহন সহজ করতেই 7 বছর আগে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধির উদ্যোগ BBIN নেওয়া হয়েছিল। এর আওতায় 2015 সালে জুনে ভুটানের থিম্পুতে সই হয় অবাধ মোটরযান চলাচল চুক্তি। কিন্তু পরিবেশের ক্ষতির শঙ্কায় ভুটানের সংসদের উচ্চকক্ষে এখনও চুক্তিটি চূড়ান্ত অনুমোদন পায়নি। এই বাস্তবতায় এবার ভুটানকে ছাড়াই BBIN সক্রিয় করতে চায় বাংলাদেশ, নেপাল। পরবর্তী সময়ে যাতে ভুটান যুক্ত হতে পারে সে সুযোগও রাখা হচ্ছে। পাশাপাশি BBIN এর বিদ্যমান রুট বাড়ানো সহ ভারতের সাথে ট্রানজিট সুবিধাও বাড়াতে চায় দুই দেশ। এসব বিষয় দ্বিপাক্ষিক বৈঠকে আলোচিত হয়েছে নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারীর সফরে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। আমরা নেপাল এবং ভারতের নীতিগত সম্মতি পেয়েছি। সত্যিকার অর্থে ইনস্ট্রুমেন্টটা স্বাক্ষর করার জন্য তারা প্রস্তুত আছেন, বাংলাদেশ সহ। আমরা প্রাথমিক পর্যায়ে যে 3টি দেশ আমরা এগিয়ে যেতে পারি এবং ভুটান মাইট জাস্ট জয়েন লেটার। বিদ্যমান রুটসমূহ ছাড়াও নতুন কিছু রুট অন্তর্ভুক্তির সম্ভাবনাকে খতিয়ে দেখা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে বাংলাদেশকে আমরা সমগ্র দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার গেটওয়ে তথা মাল্টি মডেল কানেক্টিভিটি হাবে পরিণত করতে চাই। সমুদ্র বন্দর, বিশেষ করে চট্টগ্রাম ও মংলা বন্দরকে ব্যবহারের সুযোগ এবং সৈয়দপুর বিমানবন্দর ব্যবহারের সুযোগ চায় নেপাল। ফ্লাইট সংখ্যা বাড়ানো এবং বাড়তি হিসেবে নৌপথ ব্যবহারের প্রস্তাব করেছে নেপাল। সমুদ্র বন্দর সমূহ ব্যবহারে আগ্রহী। এক্ষেত্রে মডালিটিজ নির্ধারণের কাজ এগিয়ে নিতে সম্মত হয়েছে দুই দেশ। বাংলাদেশের সৈয়দপুর এয়ারপোর্ট এবং নেপালের বিরাটগড় বদ্রপুরের মধ্যে সরাসরি বিমান সংযোগ স্থাপনেরও নেপাল আগ্রহী। বছরের বেশিরভাগ সময় জলমগ্ন থাকা নেপাল জলবিদ্যুৎ উৎপাদনে এগিয়ে। দেশটি তাই বাংলাদেশকে আহ্বান করছে জলবিদ্যুৎ আমদানির। ভবিষ্যতে বিদ্যুৎ বিনিময়ের এই সহযোগিতা অব্যাহত রাখতে রাজি হয়েছে দুই দেশ। সো উই হোপ দ্যাট আমরা তাদের থেকে আমাদের প্রয়োজনের সময় বিদ্যুৎ আনব, আর তাদের প্রয়োজনের সময় আমরা তাদের বিদ্যুৎ দিতে পারব। শীতকালে তাদের বিদ্যুতের যথেষ্ট বেশি প্রয়োজন হয়। অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি চূড়ান্ত করা ছাড়াও নেপালের রাষ্ট্রপতির সফরে 4টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এনারাও কানেক্টিভিটি বাড়ানোর জন্য বলেছেন এবং আমরা সেই জন্যেই এই যে প্যাসেজ রেলওয়ের জন্য তারা আমাদের অনুরোধ করেছে। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। 9 মাস পর দেশে কোভিড-19 একদিনে শনাক্তের সংখ্যা 3,554। দৈনিক সংক্রমণ বেড়ে 13.69%। একদিনে মৃত্যু 18 জনের 17 জনই হাসপাতালে মারা গেছেন। দেশে বর্তমানে করোনা আক্রান্ত 42,509। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। প্রতিদিনই করোনা সংক্রমণের গতি ঊর্ধ্বমুখী, ভাঙছে পুরনো রেকর্ড। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 24 ঘন্টায় 219টি ল্যাবে 25,954 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত 3,554। শনাক্তের সংখ্যা বেড়ে 5,77,241। নতুন 1,835 জন সহ সুস্থ হয়েছে 5,25,994। একদিনে মৃত 18 জনের 17 জনই হাসপাতালে মারা গেছেন। মোট মৃত্যু 8,738। করোনায় মৃত্যু হার 1.51%, সুস্থতার হার 91.12%। এ পর্যন্ত শনাক্ত হার 12.94%। দৈনিক সংক্রমণ 13.69%। করোনায় পুরুষ মৃত্যু হার 75.61% এবং নারী 24.39%। 60 মানুষ সবচেয়ে বেশি মৃত্যু ঝুঁকিতে। এ পর্যন্ত মারা গেছেন 4,885। 51 থেকে 60 বছরের মধ্যে মৃত্যু হয়েছে 2,162 জনের। সবচেয়ে কম 0 থেকে 10 বছরের মধ্যে মৃত্যু 37 জন। দেশে এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 44,60,184। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। এই পর্যায়ে নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক, নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। জমে উঠেছে অমর একুশে গ্রন্থমেলা, বাড়ছে বেচা বিক্রি, এসেছে 118টি নতুন বই। বিরতির পর আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে।
সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পৃথক দুটি মামলায় প্রধান আসামি স্বাধীনকে ৫ দিন ও ২৯ আসামিকে ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে গ্রেফতার ৩৩ জনকে জেল হাজত থেকে আদালতে নিয়ে আসা হয়। প্রধান আসামি শহীদুল ইসলাম স্বাধীনকে ১০ দিনের ও ২৯ জনের ৫ দিন করে রিমান্ড আবেদন জানান তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে প্রধান আসামিকে ৫ দিন ও ২৯ আসামির ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। এদিকে ভোরে আটগাঁও এলাকায় অভিযান চালিয়ে আরও ২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ পর্যন্ত মামলার ৩৫ জনকে গ্রেফতার করা হলো। এ পর্যায়ে আয়োজন বইমেলা প্রতিদিন। অমর একুশে গ্রন্থমেলায় আসছে নবীন কবিদের বই। কেউ লিখছেন ছন্দবদ্ধ কবিতা, কেউ বা লিখছেন সমকালীন কবিতাও। তবে নবীন লেখকদের পাশাপাশি পাঠকের আগ্রহ এখনও রবীন্দ্র, নজরুল কিংবা সুকান্তে। মেলায় বাড়ছে বেচা বিক্রিও। মফিউর রহমানের রিপোর্ট। চৈত্রের খাখা রোদ, তেজ কমে আসার পর লেখক পাঠকদের পদচারণায় মুখর অমর একুশে গ্রন্থমেলা। কারো প্রথম বই, কারো বা দ্বিতীয়, কেউ লিখছেন অনেক বছর ধরে। তবে নতুন বই প্রকাশের উচ্ছ্বাস চোখে মুখে। আমি ছোট্ট কবিতা লিখি, কিন্তু একটা স্লোগান আমি রাখি ওখানে। যৌথভাবে এর আগে গত বছর একটা আসছে, এবছর আরো 3টা আসছে, আর একক গ্রন্থ এটা। আমি সব ধরনেরই মোটামুটি লিখি। আমি আধুনিক স্টাইলে লিখি, ছন্দ মিলে লিখি। পাঠকরা খুঁজছেন নবীন ও প্রবীণ কবিদের বই। অনেকের কাছে যে কবিতা মনের খোরাক, সেই কবিতাই আবার অনেকের কাছে দুর্বোধ্য। কবিতার বই ওরকমভাবে পড়া হয় না, এমনিতে রবীন্দ্রনাথের, কাজী নজরুলের কয়েকটা পড়া হয়েছে। রবীন্দ্রনাথের কবিতা আর হচ্ছে জীবনানন্দ দাশের কবিতা ভালো লাগে। কবিতা পড়া হয় কম আসলে, কবিতা একটু জটিল মনে হয় আসলে। প্রকাশকরা বলছেন অনেক পাঠকই নতুন কবিদের বই খোঁজেন, কেউ বা আবার খোঁজেন স্বনামধন্য কবিদের বই। মানুষজন আসছে, বই দেখছে, দেখতে দেখতে আস্তে আস্তে কিনবে। অনেকে পছন্দ করে কবিতা রিলেটেড বইগুলা, আবার অনেকে অন্যরকম বই পছন্দ করে। বেশিরভাগই নতুনদেরই যাচ্ছে। অসীমের ভেলা বলে একটা আছে বই, ওইখানে হচ্ছে অনেকের কবিতাই আছে। ষষ্ঠ দিনে মেলায় এসেছে ১১৮টি নতুন বই। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। মোড়ক উন্মোচন করা হলো হাসান শরীফের ছড়া গ্রন্থ খুকির পিঠে কিল মেরেছে। বেসরকারি টেলিভিশন এটিএন বাংলার অডিটোরিয়ামে গ্রন্থটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান, কবি অসীম সাহা, কবি আনসির লিটন ও কবি আসলাম সানি। পরে হাসান শরীফ বলেন, এবারের বইমেলায় বইটি পাওয়া যাবে। আমাদের বিশেষ আয়োজন স্বাধীনতার ৫০। তরুণ রাজনীতিকদের কাছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবচেয়ে বড় অনুপ্রেরণা। বঙ্গবন্ধুর আদর্শ ও রাজনৈতিক জীবন দর্শন অনুসরণ করে সব প্রতিবন্ধকতা অতিক্রম করতে চায় তরুণরাই। স্বাধীনতা সংগ্রাম ও অর্জনের ইতিহাসই এই প্রজন্মের রাজনীতিবিদদের শক্তি যোগায়, সাহস যোগায়। রিপোর্টে আরো জানাচ্ছেন আকবর হোসেন সুমন। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। বজ্রকণ্ঠে স্বাধীনতার আহ্বান উপেক্ষা করতে পারেনি ৭১-এর তরুণ প্রজন্ম। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বাঙালির অস্তিত্ব ও সত্তা অক্ষুণ্ণ রাখার লড়াইয়ে বঙ্গবন্ধুর এক ডাকেই যুদ্ধে নামে লাখো তরুণ। আপোষহীন তর্জনীর ইশারায় জাতীয়তার অস্তিত্ব খুঁজে পায় বাঙালি। ৫২ মাতৃভাষা প্রতিষ্ঠার সংগ্রাম থেকে ৭১-এর মুক্তিযুদ্ধ, প্রতিটি আন্দোলনে তরুণ প্রজন্মের অনুপ্রেরণা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব। সোনার বাংলা গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়নে বঙ্গবন্ধুর দেখানো পথেই এগিয়ে চলছে এই প্রজন্ম। সব প্রতিবন্ধকতার চ্যালেঞ্জ গ্রহণ করেছে অসীম সাহসে। তরুণ বলেন, প্রবীণ বলেন, সকলের জন্য অনুপ্রেরণা। কারণ
আমাদের এই অনুপ্রেরণাটি কিন্তু আমাদেরকে কাজে লাগাতে হবে জীবনের সকল ক্ষেত্রেই বিজয় হওয়ার মন্ত্রে। এবং আমাদের প্রিয় মাতৃভূমিকে, যে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে এই মাতৃভূমি স্বাধীন হয়েছে, সেই মাতৃভূমিকে আমাদের সেই বিজয়ের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাওয়ার জন্য আমাদের তো সকলেরই সম্মিলিত প্রচেষ্টা দরকার। সেই প্রচেষ্টায় তো অনেক প্রতিবন্ধকতা আসবে। এ অনুপ্রেরণার উৎস ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু। সেই চ্যালেঞ্জ, প্রতিবন্ধকতা অতিক্রম করার ক্ষেত্রে আমি মনে করি আমাদের সকলের অনুপ্রেরণা ছিল জাতির জনক বঙ্গবন্ধু মুজিবের সংগ্রামী জীবন, যে সাহসের সাথে, সততার সাথে, আন্তরিকতার সাথে, দেশপ্রেমের সাথে আমরা যদি সকল কিছু করি তাহলে যে কোনো চ্যালেঞ্জকে মোকাবেলা করা সম্ভব। তো আমি মনে করি যে এটি আমাদের তরুণ সমাজের জন্যে একটি বড় মোটিভেশন। দেশপ্রেম আর সততাকে পুঁজি করে মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নই এ প্রজন্মের রাজনীতিবিদদের লক্ষ্য। বাঙালি জাতির সকল আন্দোলন, মুক্তি সংগ্রামের অনুপ্রেরণা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। আবারও নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক, নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। যাচ্ছে তাই ফিল্ডিংয়ে ফসকালো ম্যাচ, লাথামের সেঞ্চুরিতে হারল বাংলাদেশ। আর এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র মামলায় 14 জঙ্গির মৃত্যুদণ্ড, ফায়ারিং স্কোয়াডে কার্যকরের আদেশ। ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং ঢাকায় ট্রানজিট শক্তিশালী করতে চায় নেপাল, চালু হচ্ছে BBIN। 9 মাসে সর্বোচ্চ শনাক্ত 3,500, আরও 18 মৃত্যু, দৈনন্দিন সংক্রমণ 13% ছাড়ালো। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21-এর খবর দেখুন, 21-এর সাথেই থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।